আমরা আজকে যাদের কথা বলছি তারা আমাদের কারো না কারো ভাই, কারো পিতা, কারো সন্তান, কারো আপন আত্মার আত্মীয়। তাদের কান্নাগুলা সব আমাদের সামনে আসে না, এমনকি তাদের পরিবারের সদস্যদের সামনেও আসে না। প্রবাসীরা দুই ভাগে বিভক্ত। একটা অংশ যারা কার্যত রুজি রোজগারের জন্যই পা বাড়ান, এই পর্যায়ে এশিয়ার প্রায় সবগুলা দেশই পড়ে, সেখানে তাদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। অল্প কিছু সংখ্যক ভাগ্যবান মানুষ যারা ইনভেস্টর ক্যাটাগরিতে হিউজ পরিমাণ ইনভেস্ট করে সেখানে তারা একটা স্ট্যাটাস পান, কিন্তু তা হাজারও একজন হবে না, এ সংখ্যা আরো কম। বাকি সকল আমরা তাদেরকে শ্রমিক বলি, আমি শ্রমিক বলতে নারাজ। তারা সবাই শ্রমিকও নন আসলে। এর মাঝে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কর্মকর্তা হিসাবে অনেকে দায়িত্ব পালন করেন। আমি এই শব্দটার পরিবর্তন চাই, তাদের জন্য সম্মানজনক কোনো শব্দ ব্যবহার করা। এক শব্দে সবাই অ্যাকোমোডেট হবেন। আমরা খুবই আনন্দিত আমাদের এই হাউসে বাংলা, উর্দু, ফার্সি কবিরাও আছেন। তারা যদি এরকম কোনো ভালো শব্দ নিয়ে আসেন যেটা অন্তত তাদেরকে মানসিকভাবে কিছু সান্ত্বনা দেবে যে দেশ তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে দেখে, তো আমি অনুরোধ করব এই শ্রমিক এবং রপ্তানি, এই দুইটা শব্দ পণ্য রপ্তানি হয়, মানুষ রপ্তানি না হোক। এটাকে একটা সম্মানজনক জায়গায় আমরা নিয়ে যাই। মাননীয় স্পিকার, যারা বিশেষ করে পশ্চিমের দেশগুলোতে যাচ্ছেন তারা সাধারণত ফিরে আসার নিয়তে যান না, তারা যান সেখানে থেকে যাওয়ার নিয়তে। এর মধ্যে দুইটা ক্লাস, একটা স্রেফ ভাগ্য অন্বেষণে আর একটা তারা জ্ঞানের অন্বেষণে। জ্ঞানের অন্বেষণে কারা যায়? দুই ধরনের মানুষ। যাদের ফিনান্সিয়াল এবিলিটি আছে পিতামাতার, তাদের সন্তানরা যায় নিজ দায়িত্বে নিজ খরচে। আর যাদেরকে আল্লাহ তাআলা চমৎকার মেধা দিয়েছেন, মা বাপ গরিব, তারা যায় ফুলব্রাইট বা কোনো ধরনের স্কলারশিপ নিয়ে। এই দুই শ্রেণী আমাদের অ্যাসেট। তারা সেখানে শিক্ষা নেওয়ার পরে ওই সংশ্লিষ্ট দেশগুলোতে সার্ভিস দিচ্ছেন। ইতিমধ্যে শুনেছেন বিমানে যে ওয়াইফাই সংযুক্ত হয়েছে এর মেইন কারিগর ব্যক্তিটি কিন্তু বাংলাদেশের। তার টিমে 13 জন ছিল, সেই লিড করেছে টিমকে। 4G থেকে 5G-তে নেওয়ার ফার্স্ট স্টেপটা যিনি নিয়েছেন তিনিও একজন বাংলাদেশী। অবশ্য এখন তিনি বাংলাদেশের একটা বিশেষ জায়গায় সার্ভিস দিচ্ছেন। এই ধরনের মণিমুক্তাগুলো দেশ থেকে চলে গেল, আমরা দেশকে সাজাবো কি দিয়ে? এই জন্য আমি ফিল করি আমাদের ফিনান্সিয়াল রিমিটেন্স তো অবশ্যই লাগবে দেশের অর্থনীতির চাকা চালু রাখার জন্য, কিন্তু তার চাইতে কম ইম্পর্টেন্স নয়, আমাদের এখন প্রয়োজন ইন্টেলেকচুয়াল রিমিটেন্স। দুনিয়ার বিভিন্ন উদীয়মান শক্তি এবং দেশ তাদের তরুণ যুবক যুবতীদেরকে ইনসেন্টিভাইজ করেছে, তাদেরকে মূল্যায়ন করেছে, সসম্মানে তাদেরকে দেশে ফিরিয়ে এনেছে। উদাহরণস্বরূপ বলতে পারি পাশের দেশ ভারত। একসময় তাদের দেশে সেই রকম স্কিল হ্যান্ড কোনো কার্ডিয়াক সার্জন ছিল না। তারা দেবী সেটিকে, তাদের মুক্তাকে তাদের দেশে ফিরিয়ে এনেছে এবং তাকে বলেছে তুমি কি চাও? সে বলেছে আমি টাকা পয়সা চাই না, আমি একটু সম্মান চাই, আর আমার কাজের জন্য আমি একটা কমফোর্ট জোন চাই। বিদেশে যাদের সাথে কথা হয়েছে আমাদের সেই মণিমুক্তাগুলো একই কথা বলে যে আমরা একটু সম্মান চাই এবং একটা কমফোর্ট জোন চাই, যাতে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ ছাড়া আমি আমার মেধার স্ফুরণ এবং বিকাশ ঘটাতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে খুবই প্রীত হতাম, ভালো লাগতো কথাগুলা সরাসরি তিনি শুনতেন। নিশ্চয়ই কেউ না কেউ তাকে এগুলা কনভে করবেন বলে আমি আশা করি। আমি অনুরোধ করব যে তিনি এই বিষয়টার প্রতি অবশ্যই গুরুত্ব দেবেন।
আমাদের ফিনান্সিয়াল রিমিটেন্সের পাশাপাশি তিনি যেন ইন্টেলেকচুয়াল রিমিটেন্সটাকে গুরুত্ব দেন। তাহলে সমাজের বহু জায়গায় আমরা নূতনত্ব খুঁজে পাব এবং তাদের মেধা এই জাতিকে সকলের সাথে একত্রিত হয়ে সামনে এগিয়ে নেবে। আমি এটা বলছি না যে তারা না হলে আমাদের দেশ চলবে না, তবে আমি এটা জোর দিয়েই বলছি তারা হলে এই দেশটা আরো ভালো চলবে। আরো যেখানে ভালো চলবে সেখানে আমরা কেন তাদেরকে উপেক্ষা করব?